টুকটুকে লাল বেনারসিতে বধূ বেশি শ্রেয়ার গাল টিপে ধরল ওর স্বামী। আচমকা এমন হবে অষ্টাদশী শ্রেয়া কশ্চিনকালেও ভাবেনি তা। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ওর, বুকটা ব্যথায় চিনচিন করে উঠছে। ক্রমাগত কণ্ঠনালীতে বলিষ্ঠ হাতের চাপ বেড়েই চলছে। গাঢ় থেকে গাঢ় হচ্ছে তা। দুই নেত্র কার্নিশ বেয়ে অবাধে গড়িয়ে যাচ্ছে জল। ঠেলতে ঠেলতে লোকটা দেয়ালের সাথে সজোরে চেপে ধরল তার নরম দেহখানি। তৎক্ষণাৎ শ্রেয়ার দুই চক্ষু মুদে এলো, অশ্রুসিক্ত পল্লব ছুঁয়ে দেয় বদন। মনে হলো এই বুঝি জীবনের সমাপ্তি। অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে আগুনের লেলিহান শিখায়। বধূ বেশে সারাটা দিন যেই ব্যক্তিকে নিজ চোখে না দেখেও হাজারো স্বপ্ন আশা বুনন করলো, সেই কিনা এখন প্রাণ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। কেন? কী কারণে? এখনও তো মানুষটার চেহারা অবধি দেখল না সে এক পলকের জন্য। অথচ লোকটা ওকে মারার জন্য কতটা নির্মম প্রচেষ্টাই চালাচ্ছে। পুরো ঘর জুড়ে তাজা ফুলের সুবাসে মৌ মৌ করছে। এক ঘোর অমানিসা বন্দিত মেনে নিয়ে স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে কক্ষের চার দেয়ালের মধ্যিখানে। রুমের সবকটা খিড়কি, বারান্দার দরজা সব বন্ধ। আলো যেন প্রবেশ বাধাপ্রাপ্ত হয় তারই নিমিত্তে হয়তো সকল বন্দোবস্ত। বাহিরে ঝড় হচ্ছে। কিছু সময় পূর্বে মিটমিট করে মোমবাতি জ্বললেও এখন আর দীপ্ততা ছড়াচ্ছে না, সবগুলো নিভু নিভু। 4 ঘন্টা যাবৎ বাসর ঘরে কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় বসেছিল শ্রেয়া। তখনই এক ঝড়ের সৃষ্টি হলো। সেই মানুষটা তো এলো, কিন্তু তার প্রতীক্ষায় মোমেরা গলে নিজের শেষ অবস্থান জানান দিল। অন্ধকারে পরিণত হলো সারা রুম। দাদি শাশুড়ির শেখানো নিয়মে নত মস্তকেই স্বামীকে সালাম করতে উদ্যত হলো শ্রেয়া। সঙ্গে সঙ্গে ওর দুই বাহু চেপে ধরে দুটো পেশিবহুল হাত। অন্তঃস্থল নড়ে ওঠে। 18 কোঠায় বিরাজমান এই মেয়েটার কায়ায় সর্বপ্রথম কোনো পুরুষের স্পর্শ লাগলো। হৃদয়ে জাগলো শিহরণ। নিমিষেই লজ্জায় কপল লালে রঞ্জিত হয়ে ওঠে। কৃষ্ণের স্থায়িত্ব না হলেও স্বামী নামক মানুষটা হয়তো ওর সেই লজ্জামাখা চেহারাখানি দেখতে পেত অনায়াসে। শ্রেয়া ভাবল লোকটা ওকে বুকে নিয়ে বলবে, তুমি সালাম করছো কেন? আমার বুকে থাকবে সব সময়। একটা মুভিতে তো এমনই দেখেছিল। তাছাড়া এতিমখানার এক বড় আপা যে ছিলেন, তিনিও তো নিজের বিবাহিত জীবনের অনেক কাহিনী ফুসুর ফাসুর করে বলতেন। সুযোগ পেলেই আসতেন এতিমখানায় আর শুনিয়ে যেতেন নিজের সুখের গল্প। তখন থেকেই শ্রেয়ার মনে এক ভালো লাগার সৃষ্টি হয়। আবেগ, ভালো লাগা, নব্য নব্য অনুভূতি মিশিয়ে ভাবে সবার মতন বিয়ে হলে সেও একটা নতুন পরিবার, নতুন জীবন ও ভালোবাসার মানুষ পাবে। অথচ ভাগ্য নিষ্ঠুর। মুহূর্তেই তার সকল কল্পনার জগৎ লণ্ড ভণ্ড করে দিল। মৃত্যুর দুয়ারে ঠেলে দিল তাকে। মানুষটা তাকে বুকে ঠাঁই তো দিল না, বরঞ্চ চেপে ধরেছে গলা। এত সময় ধরে শ্রেয়া নিবিড় ভূমিকা পালন করলেও আর সহ্য করতে পারছে না। চক্ষুদয় কোটর ছেড়ে আসবে আসবে ভাব, শ্বাস ফেলার জো নেই। নিজেকে বাঁচানোর তাগিদে মেয়েটা দুর্বল হাতে সামনের মানুষটাকে সরানোর প্রয়াস চালালো, কিন্তু পারল কই। প্রশস্ত বুকে হাত রেখে ঠেলতেই ও বুঝলো এই লোককে সরানোর শক্তি ওর নেই। দেহ যেন অসুরের শক্তি, তার উপর ওর প্রাণ প্রায় ওষ্ঠাগত। হাত পা অবশ হয়ে আছে, হাল ছেড়ে দিচ্ছে ও। বাসর রাত মরণকাল হবে কে জানত। চোখ বুজে পাশে হাতড়ে একটা ভারী জিনিস পেল শ্রেয়া। সেটা তুলতে নিলে ফ্লোরে আছড়ে পড়ল। সাথে সাথেই আক্রোশে ফেটে পড়ল মানুষটা। গলার বাঁধন ঢিল করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, খুন করে ফেলবো তোকে। সাহস কি করে হলো তোর এখানে আসার? ছোট লোক, আমার আশেপাশে কাউকে সহ্য হয় না, কাউকে না। কেন এলি আমার রুমে? শ্রবণ গ্রন্থিতে কথাগুলো ঢুকলো শ্রেয়ার, তবে অস্পষ্ট। সেই সাথে কূর্ণকোহর হলো দরজায় করাঘাতের শব্দ। আখিদয় বুঝে এলো, ঢলে পড়ল সে লোকটার বুকে। দরজা ভেঙে হুড়মুড় করে ঘরে ঢুকলো সবাই। মেহরিমা চৌধুরীর হাতে লাইট, ছেলের দিকে আলো ধরলেন তিনি। তাতেই শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরে নিজেকে গুটিয়ে নিল লোকটা। মেহরিমা চৌধুরীর অন্তরাত্মা কেঁপে উঠল শ্রেয়াকে অচেতন অবস্থায় দেখে। মেয়েটার বেনারসিটা এলোমেলো, ঠোঁটে সৌন্দর্য ফুটিয়ে তোলা লাল লিপস্টিক লেপ্টে আছে, গলায় হাতের ছাপ দৃশ্যমান। যা ভাবলেন তাই হলো। মাথায় হাত দিয়ে কান্না নিবারণ করে শাশুড়ির দিকে তাকালেন তিনি। ফাতেমা চৌধুরী কুচকানো চামড়া আরো কুচকে গেল মলিনতায়। মেহরিমার নিষ্প্রভ স্বরে বললেন, বলেছিলাম আম্মা পাঠাবেন না মেয়েটাকে এ ঘরে, শুনলেন না আমার কথা।
ওকে সত্যটুকু বলার সময়টাও আমায় দিলেন না। তার আগেই যে নিজেকে শেষ করতে পিছপা হয় না, সেই ছেলে ফুলশয্যা বউ কেমন করে বুঝবে আম্মা? খুনি বানিয়ে দিলেন আমার ছেলেটাকে। ফুপিয়ে উঠলেন মেহরিমা চৌধুরী। আয়ুষী কেঁদে দিল। অপলক চেয়ে রইল তার ভাইয়ের দিকে। ভয়ে কেমন চুপচাপ হয়ে আছে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। ভাইয়ের বুকে পড়ে থাকা মেয়েটির জন্য ভীষণ খারাপ লাগছে। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কাঁপছে, তবুও তেজ ঢেলে বললেন, এখন এসব কথা বলার সময় বউ? ডাক্তারে ডাকো, মরছে না মনে হয় মাইয়া ডাক, তাড়াতাড়ি করো। শাশুড়ির কথায় জেদ লাগলেও মেহরিমা আয়ুষীর মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন ব্যগ্র কণ্ঠে, তোর ছেলে কই ত্রিহা? ডাক না ওরে, মেয়েটার প্রাণ বাঁচাতে হবে। ওরে বল ডাক্তার ডাকতে। ডাকতেছি চাপা। ত্রিহা ছুটে এসে ছেলের রুমের সামনে দাঁড়ালো, উচ্চস্বরে বলল, নতুন বইয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি চল। বিছানায় আধো হয়ে শুয়ে চোখের ওপর হাত রেখে শুয়েছিল ছেলেটা। মায়ের কথা কর্ণপাত হতেই তড়াক করে উঠে বসল। সিঁড়ি দ্বারা বেয়ে নেমে গেল শীতল স্রোত। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উদ্ভ্রান্তের ন্যায় উন্মাদ হয়ে ছুটে গেল। সবাইকে পাশ কাটিয়ে শ্রেয়ার কাছে গেল, হাত বাড়িয়েও থেমে গেল সে। হুট করে অন্যের বউকে স্পর্শ যে সমীচীন নয়। চোখ দুটো জ্বলে উঠল। ধরা গলায় শ্রেয়াকে বুকে ধারণ করা সুঠাম দেহের মানুষটার উদ্দেশ্যে রয়ে শয়ে বলল, ভাই কি হয়েছে? মেয়েটা কষ্ট পাচ্ছে, এদিকে দে। তুই ওকে মেরেছিস? শেষাক্ত প্রশ্নটা যেন সীসা ঢেলে দিল অপর মানুষটার কর্ণে। ঝাঁঝালো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করল। বুক থেকে ছিটকে ফেলে দিল শ্রেয়ার কোমল শীর্ণ দেহটা। রাগে গজগজ করতে করতে পুরো রুমে ভাঙচুর শুরু করলো। সব ফুল ছিঁড়তে লাগলো অনবরত। এই সুযোগে শ্রেয়াকে নিয়ে বেরিয়ে গেল সকলে। বাহির থেকে দরজা তালা লাগিয়ে দিলেন ফাতেমা। মেহরিমা বদ্ধ দরজার দিকে চেয়ে ডুকরে কেঁদে উঠলেন, আমার ছেলে, আম্মা আমার ছেলেকে বাঁচান। সেই আগের সুস্থ গম্ভীর সুদর্শন ছেলেটা কোথায় গেল আম্মা? আমাকে ডাকে না কেন? প্রভাতের আলো ফুটতেই শ্রেয়ার জ্ঞান ফিরে আসে। চোখ মেলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মেয়েটার। ঝাপসা চোখে রুমের চারদিকে চাইল। গলার ব্যথায় কুকড়ে উঠল ও। চোখের সামনে ভেসে উঠল গত রাতের ভয়ঙ্কর সেই মুহূর্তটা। বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে শুরু করে। তখনই কানে আসে কারো উৎকণ্ঠা, নতুন বন্ধু, তোমার হুশ আইছে? দাঁড়াও, লেকচারারে ডাইকা লই আই। শ্রেয়া কথা বলতে পারছে না। চেষ্টা করলেই ব্যথায় বিষিয়ে উঠছে সমগ্র দেহ। তরতর করে গলার ব্যথা বেড়ে যাচ্ছে। তবুও রহিমাকে ডাকলো। কণ্ঠ খুবই ক্ষীণ। রহিমা হয়তো শুনল না, তাই পূর্ণবার বলল, শুনুন। রহিমা দৌড়ে এসে বলল, ক নতুন বন্ধু? লেকচারার কে খালা? আরে ও তো এইবারের পোলা। কালকা তো মনে হয় তোমার লগে পরিচয় হয় নাই। তোমার জামাই তোমারে মারলো না, তারপর সারা রাত এখানে আসিল, ডাক্তার আনছে, তোমার খেয়াল রাখছে আমার লগে থাইকা। একটু আগে গেল, কইয়া গেল তোমার হুশ আইলে যেন ডাকে। বাকি সবাইও আসিল। তোমার শাশুড়ি একটু আগেও আইসা গেছে। এখন কেমন লাগতাছে তোমার? তোমার জামাই মারছিল না? স্ত্রীর হৃদয়খণ্ড দ্বিখণ্ডিত হওয়ার জন্য এই বাক্যটা যেন একদম যথেষ্ট। শ্রেয়ার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মলিন স্বরে আওড়ালো, ভালো। রহিমা দীর্ঘ 15 বছর ধরে এ বাড়িতে কাজ করছে। তারও একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে। স্বামীর সংসারে বেশ সুখে আছে মেয়েটা। কিন্তু এই মেয়েটা বিছানায় সোজা হয়ে নীরবে কেঁদে যাওয়া শ্রেয়ার দিকে চেয়ে অতীব মায়া হচ্ছে তার। সে জানে কোনোদিনও সুখী হবে না এই মেয়ে। চৌধুরী বাড়ির মানুষগুলো এত ভালো হয়েও কেমন করে পারলো এমন অবিচার করতে এতিম একটা মেয়ের সাথে? কি সুন্দর মেয়েটা, রূপ যেন ঠিকরে পড়ছে। বুক চিরে দীর্ঘশ্বাস বিমোচন করলেন তিনি। শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে যা সত্য তা বলে দিলেন, নতুন বধূ, তোমারে ঠকাইছে সকলে, তুমি সুখী হইবা না। শ্রেয়া ভ্রু কুঁচকে তাকালো। দৃষ্টি প্রশ্নবিদ্ধ ওর। রহিমা এগিয়ে এসে চাপা স্বরে বললেন, তোমার স্বামী পাগল, গত 1 বছর ধইরা পাগল। পাগলের বউ তুমি নতুন বধূ, পাগলের বউ। শ্রেয়ার পুরো দুনিয়া কেঁপে উঠল নিমিষে। বজ্রপাতের ন্যায় শোনালো সবটা। কানে বাজলো ছোট্টবেলার সেই তিরস্কার, তোর আব্বা পাগল শ্রেয়সী, তোর আব্বা পাগল। শ্বাস রোধ করে ফেলল যেন কেউ। ঠোঁট দুটো চেপে ধরে ঘাড় ফিরিয়ে নিল। এত বড় ধোঁকা! কেন নিয়তি মায়ের জীবনটার মতো ওর জীবনটাও নিঃশেষ করে দিল? ঠিক একইভাবে তো মরেছিল ওর মা। স্কুল থেকে ফিরে এসে মায়ের রক্তাক্ত দেহটা পেয়েছিল মেঝেতে।
বাবা বিদঘুটে হেসে ছুরি দেখিয়ে বলেছিল, দেখ তোর মারে খুন করেছি, কি মজা লাগতেছে, আয় আয় তোর দেহ থেকে রক্ত বের করবো। শ্রেয়ার অভ্যন্তরে কম্পন ছড়িয়ে পড়ে মায়ের পরিণতি মনে করে। না না, এখানে থাকবে না সে, থাকলে মায়ের মতো মরতে হবে। মাথায় আসলো যে করেই হোক বাঁচাতে হবে নিজেকে। রহিমা বেরিয়ে যেতেই দুর্বল শরীরটা নিয়ে কোনো মতে বিছানা ছাড়ল। পড়ে যেতে নিলে পাশের টেবিলে হাত রেখে ধাতস্থ করে নিল নিজেকে। এখান থেকে এখন না পালালে পুরোটা জীবন দুর্বিশ্বাস হয়ে উঠবে। কেন এমন করলো মাদার? কি করে পারলো আমাকে এই নরকে ঠেলে দিতে? বিলাসবহুল চৌধুরী বাড়ি প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আনাচে কানাচে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল একটা বাক্য। বাক্যটা সবার কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হতে আরম্ভ করলো। স্বামী পাগল বলেই তো বউ পালিয়েছে। বাড়ি ভর্তি বয়ে আসা মেহমানরা গলা উঁচিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদ্রুপের কণ্ঠে বলল, পাগল হলে তো পালাবেই, পাগলের সাথে আবার সংসার হয়? দুপুরের রৌদ্র যেন মানুষের দেহের চামড়া ঝলসিয়ে দিচ্ছে। শ্রেয়া বাসে বসে শহরের যানজট অবলোকন করে চলছে অসহায় দৃষ্টিতে। জীবন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। সময়ের ব্যবধানে আপন মানুষগুলো পর হয়ে যায়। বাসের মানুষগুলোর চমকপ্রদ দৃষ্টি ওর চক্ষু এড়াচ্ছে না। বিয়ের সাজে এলোমেলো হয়ে থাকা বিধ্বস্ত চেহারা নিশ্চয়ই আশ্চর্যজিত। শ্রেয়া বিড়বিড় করল, হৃদয়ে টানছে অচেনা সেই মানুষটার জন্য, কিন্তু মহান হতে তো পারবো না আমি। মুক্তি চাই আমি, মুক্তি, সুন্দর জীবন চাই আমার। 3 বছর পর। জানিস শ্রেয়া, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে, ব্যাচেলার। শুনলাম সেই হ্যান্ডসাম, পেশায় ইউনিভার্সিটির লেকচারার। আজ মর্নিং ওয়াকে গিয়েছিলাম না, মেয়েগুলো ফিস ফিস করে বলাবলি করছিল। 3টে বছর ধরে প্রিয়র এরকম কথাবার্তা শ্রেয়ার মুখস্থ ততস্থ। অন্যের প্রশংসা করতে করতে এই মেয়ে মুখে ফেনা তুলে ফেলে। শ্রেয়া আলতো হেসে হাতের বালতিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়ি ঘরের কাছে এলো। উদ্দেশ্য কাপড়গুলো ছাদে মেলে দেওয়া, তারপর নাস্তা বানাবে, অতঃপর প্রিয়র সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়বে। ছাদে এসে কোনো দিকে না চেয়ে তাড়াহুড়ো করে একটা মোচড়ানো কাপড় হাতে তুলে নেয়। কাপড়ে এখনও বেশ পানি রয়ে গেছে। দুহাতে চিপে কুচকানো কাপড়টা মেলে প্রচণ্ড জোরে ঝাড়া মারতেই সম্মুখে হতে ভেসে এলো রোষপূর্ণ গম্ভীর ধারালো কণ্ঠস্বর, স্টপ ইট। মুহূর্তেই ভয়ে ছিটে গেল শ্রেয়া। বিব্রত হলেও বটে। কাপড়টা মুখের সামনে থেকে সরিয়ে পিট করে কপাল কুচকে চাইতেই চোখে বিধে এক সুদর্শন পুরুষ। ছেলেটার রক্তিম মুখ নিয়ে তুখর তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে রেখেছে ওর দিকে, দৃষ্টি নির্নিমেষ। এটা কি করলেন আপনি? চোখে দেখেন না? রাগান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল ছেলেটা। শ্রেয়া থমথম খেয়ে গেল। সাফাই দেওয়ার ভঙ্গিতে আওড়ালো, সরি, আমি খেয়াল করিনি যে আপনি এখানে ছিলেন। সত্যি একদম দেখতে পাইনি আমি। ভেতরে ভেতরে ভীষণ অনুতপ্ত শ্রেয়া কোন বেখেয়ালে যে কোনো দিকে না চেয়ে অমন করে কাপড় মেলতে গেল, যার দরুন পানি ছিটকে গিয়ে পড়ল লোকটার চোখে মুখে। এতে নিঃসন্দেহে যে কেউ ক্রুদ্ধ হবে। লোকটাও হলো। শ্রেয়া আবারও নিচু স্বরে মিনমিন করে বলল, আমি সত্যি দেখতে পাইনি। দেখবেন কি করে? চোখ আছে, দিনে দুপুরে কানা। একে তো অন্যায় করেছেন, আবার অভিনয় করছেন বেঁচে যাওয়ার জন্য। হ্যাঁ, স্বার্থপর একটা। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল লোকটা। শ্রেয়ার মেজাজ তুঙ্গে উঠে গেল। স্বার্থপর? সে কখন স্বার্থপর হলো? এত বড় মিথ্যে অপবাদ। অপরাধ করেছে বলে নত হলো, অথচ লোকটা কিনা ওকে স্বার্থপর বলল। কিছু করার শব্দ শোনাতে মন চায়, তবুও নিজেকে সামলে যথেষ্ট নম্র গলায় বলল, দেখুন, আমি অভিনয় করছি না। সত্যি বলতে আমি অনুতপ্ত। আপনি এই কথাটা বেশি ঘুরাচ্ছেন। সামান্য পানিই তো পড়েছে, মহাভারত তো আর অশুদ্ধ হয়ে যায়নি। এত রিয়্যাক্ট করারও তো কোনো কিছু নেই। শেষের বাক্যগুলো নিচু স্বরে বলতে গেলেও ভিতরে ভিতরে জন্মানো রাগের কারণে কিছু উঁচু হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে এলো ছেলেটার। বেয়াদব মেয়ে, এখনই কমপ্লেন করবো আমি অ্যাপার্টমেন্টের মালিকের কাছে। এত ভদ্র একটা লোক আপনার মতন বেয়াদব অভদ্র একটা মেয়েকে বাসা ভাড়া কেমন করে দিল? বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেই শিক্ষাটুকু আপনার মধ্যে বিদ্যমান নেই। আমি বেয়াদব? আপনার মধ্যে শিক্ষার অভাব মনে হচ্ছে আমার, তাই তো ঝগড়া করতে লেগে গেলেন আপনি। কি? আমি ঝগড়া করছি? হ্যাঁ, মুখে মুখে তর্ক করছেন। হাত মুঠো করে ফেললো ছেলেটা। তার শ্রেয়ার দৃষ্টি এড়ালো না। ভয়ে শুষ্ক ঢোক গেলে সে মেরে দেবে না তো আবার? ভয়ের তো দৃষ্টি নিক্ষেপ করতেই ছেলেটা ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দ্রুত বেগে প্রস্থান করলো। দুই অধর আপনা আপনি কিঞ্চিত ফাঁক হয়ে গেল ওর। নিশ্চুপে লোকটা কি অপমান করে গেল ওকে। হুট করেই শ্রেয়ার মস্তিষ্কে উদয় হলো, এই গম্ভীর মুখ ছেলেটাকে
গত 3 বছর ধরে এখানে থাকছে, কই কখনো তো দেখেনি আগে। আচ্ছা, প্রিয় যে বলল ক্ষীণ সময় পূর্বে নতুন ভাড়াটিয়া এসেছে, ইনিই কি সেই? ইউনিভার্সিটির একজন লেকচারার এত বদমেজাজি উগ্র হতে পারে? মনে মনে গালি দেওয়ার স্পৃহা জাগলেও তা দমিয়ে ফেলল শ্রেয়া। সবগুলো কাপড় মেলে তড়িঘড়ি করে নিচে নেমে এলো। অচেনা লোকটার সঙ্গে তর্কে তর্কে অনেক সময় পেরিয়ে গেছে। এখন আবার নাস্তা বানাতে হবে, নয়তো না খেয়েও যেতে হবে ভার্সিটিতে। দরজা ভিড়িয়ে গিয়েছিল যাওয়ার সময়, নরম হাতে ঠেলে ভেতরে ঢুকলো। বালতিটা এক পাশে রেখে উকি দেয় প্রিয়র রুমে। মেয়েটা দিব্যি ফোনে হেসে হেসে কথা বলে চলেছে। দুগালে লালের আস্তরণ স্পষ্ট লেপ্টে আছে এবং ঈষৎ গাঢ়। শ্রেয়সীর বুকটা ধক করে উঠল। প্রেমের কি এত শক্তি? নিমিষেই মনটা ভালো করে দেয়, গালে লজ্জা মাখিয়ে দেয়। প্রিয়র এই সুখী সুখী চেহারাটা দেখলে হৃদয়ে অনাবিল প্রশান্তির ঢেউ খেলে যায়। সঙ্গে সঙ্গে কোথাও যেন শূন্যতার কুকড়ে ওঠে হৃৎপিণ্ড। ঠিক 3টা বছর আগে এমন করেই তো কারো জন্য নিজেকে লজ্জায় রাঙানোর স্বপ্ন দেখেছিলাম। কত শত আশায় বেঁধেছিল সে নিজেকে। সুস্থ মস্তিষ্কের একজন জীবনসঙ্গী চাইল, কিন্তু নিয়তি বিনিময়ে তছনছ করে দিল সব আশা, ভেঙে দিল ভালোবাসা পাওয়ার স্বপ্ন। শ্রেয়া একবার ভাবল প্রিয়কে ডাকবে না, কিন্তু পর মুহূর্তে প্রাচীরে সজ্জিত ঘড়ির কাঁটায় দৃষ্টি পড়তেই চক্ষু চরক গাছ। হাতে আর মাত্র আধ ঘন্টার সময় আছে। কখন কি করবে? ভার্সিটি পৌঁছাতেই তো সময় লেগে যাবে 15 মিনিট। উপায় না পেয়ে ডেকে উঠল রিনঝিন স্বরে, প্রিয়। প্রিয় কানে মোবাইল ধরে রেখেই হাতের ইশারায় প্রশ্ন করল। জবাবে অস্থির কণ্ঠে বলে উঠল শ্রেয়া, আর মাত্র 29 মিনিট সময় আছে। কলটা কি এখন রাখা যাবে? তোর লেকচারার সাহেব কি আজ ভার্সিটিতে যাবেন না? শ্রেয়ার কথায় টনক নড়ল প্রিয়র। উত্তেজিত স্বরে বলে উঠল, আচ্ছা রাখছি, তুমিও ক্লাসে যাও, আমারও যেতে হবে। শোনো। মোলায়েম স্বরে ডাকলো ফোনের অপর প্রান্তের ব্যক্তিটা। প্রিয় সম্মতি দিয়ে শুধালো, বলো। নিজের খেয়াল রেখো, সাথের মানুষটারও। এখনো? বলতে গিয়ে শ্রেয়ার উপস্থিতিতে বাক্যটা অসমাপ্ত থেকে গেল। শব্দ আটকে গেল কণ্ঠনালীতে। শ্রেয়ার দিকে চেয়ে আমতা আমতা করে বলল, আমি আসছি, তুই যা। মৃদু হাসলো শ্রেয়া। রুম ছেড়ে কিচেনে আসলো। কম সময়ে যা বানানো যায় তাই বানাবে, কোনো রকমে পেট ভরলেই হলো। হাতে নুডলসের প্যাকেট নিয়ে অন্য হাতে একটা পেঁয়াজ তুলে নেয়, চাপিং বোর্ডে রেখে মগ্ন হয়ে পড়ে কাটতে। প্রিয় কিছুটা সময় নিল। ফোনের অপর পাশের ব্যক্তি এখনও তার অর্ধসমাপ্ত বাক্যখানা শোনার অপেক্ষায়। আশেপাশে চোরাচোখ দৃষ্টি মেলে বলল, ও এখন শুধু আপনার দেওয়া দায়িত্ব না আয়ুষ, আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। ধন্যবাদ আপনাকে এই মেয়েটার সন্ধান আমাকে দেওয়ার জন্য, নয়তো কখনো এমন বন্ধু পেতাম না। আয়ুষ ঠোঁট ছাড়িয়ে বলল, ধন্যবাদের মতো শুকনো শব্দ নট অ্যাকসেপ্টেড মিস প্রিয়। ভিন্ন কিছু ট্রাই করুন। প্রিয়র সমগ্র ওষ্ঠ জুড়ে লজ্জালু রেখা দেখা দেয়। বলল, আপনি এখানে প্রেমের ক্লাসে ব্যস্ত থাকবেন নাকি স্টুডেন্টদেরও পড়াবেন? লেকচারার আয়ুষ চৌধুরী, রাখলাম এখন। আয়ুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয় ঝটপট পা বাড়ালো কিচেনের দিকে। এই ফ্ল্যাটে ওরা দুজন একা থাকে বিধায় দুজনে মিলেমিশেই সব করে। অবশ্য কাজের বুয়া আসে, টুকটাক কাজ করে দিয়ে চলে যায়, কিন্তু তার হাতের রান্নার পানসে স্বাদ নিতে ইচ্ছুক নয় দুজন। প্রিয়কে আসতে দেখে শ্রেয়া তাড়াতাড়ি করে একটা বাটিতে নুডলস দিল। গরম গরম খাবার খেতে পারে না মেয়েটা। যেই মেয়েটা ওকে সুন্দরভাবে বাঁচতে পাশে এসে দাঁড়িয়েছে, রাস্তা থেকে এনে এই বিশাল ফ্ল্যাটে ঠাঁই দিয়েছে, অবলীলায় তার একটু একটু খেয়াল রাখাই যায়। ও যত্ন নেওয়া দোষের নয়। প্রিয়কে লেট লতিফ নামে সংজ্ঞায়িত করলে ভুল হবে না। মেয়েটার সব কিছুই দেরিতে। তার প্রেমিক পুরুষ ঠিক যতই পাংচুয়াল, সে ঠিক ততটাই এলোমেলো। একে অপরের বিপরীত, দুই মেরুর অধিবাসী। প্রিয়র সাক্ষাৎ হয়েছিল আয়ুষের সাথে প্রায় বছর দেড়েক পূর্বে। প্রিয় আয়ুষ সম্পর্কটার সম্পর্কে উভয় পরিবারেই অবগত, বরং পারিবারিকভাবেই ওদের বিয়ে ঠিক হয়। অতঃপর কথা হতে হতে প্রণয়, দুটো হৃদয়ের সন্ধি। এসব প্রিয়র কাছে শুনেছে ও। প্রিয়র তরফ থেকে ভালোবাসার সূচনাটা প্রথম হলেও আয়ুষের পক্ষ থেকে 1 বছর আগে প্রকাশ পেয়েছে। শ্রেয়া নিজ চোখে অনুভব করেছে মেয়েটার ছটফটানি আয়ুষ নামের মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য। এখনো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে হতে বাঁচে। যখনই মনে পড়ে চট্টগ্রাম শহরে আসার প্রথম রাতটার কথা, প্রিয় না থাকলে জীবনটা বোধহয় আজ কোনো পতিতা বলিতে কাটত, নয়তো চিরতরে নিঃশেষ হয়ে যেত।
প্রতিনিয়ত জীবনের একটা দুঃস্বপ্ন ভেবে বয়ে বেড়াতে হচ্ছে বিয়ে নামক সেই সম্পর্ক। এই সম্পর্কের জন্যই ঢাকা শহর ছাড়তে হয়, বেছে নিতে হলো অন্য এক কোলাহল মিশ্রিত শহর। শ্রেয়া চোখ বুজে সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে, মনের সাথে যুদ্ধ চালালো। মনে মনে আওড়ালো, অতীত কেন মনে করছিস শ্রেয়া? এত পিছুটান কেন? কেন এত দরদ উতলে ওঠে মাঝে মাঝে ওই না দেখা পাগল স্বামীটার জন্যে? 3টা বছর শেষ, সেই সাথে অতীতে পড়ে আছে সেই মুহূর্তটা, চাইলেও আর ফিরে আসবে না জীবনে। সঠিক পথে এগিয়েছিস তুই, ঘাড় ঘুরিয়ে চাস না আর। রাস্তায় আজ অটো রিকশার কমতি, অনটন দেখা দিয়েছে। মাঝে মাঝে এক দুটো আছে, তাও লোকে পরিপূর্ণ। শ্রেয়া ও প্রিয় বেজায় বিরক্ত। কপাল জোরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এত তাড়াহুড়ো করে লাভ হলো না। রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 10 মিনিট চলে গেল। হাতে অবশিষ্ট আছে শুধু মিনিট খানেক সময়। প্রিয় আর স্থির থাকতে পারল না, একটু সরে আবারও কয়েক কদম এগিয়ে গেল রিকশা খোঁজার জন্য। শ্রেয়া ভ্রুযুগল কুঁচকে তাকালো। সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও দূর হতে রিকশা আসলে চোখে পড়বে। কিছু দূর হেঁটে গিয়ে শরীর বাঁকা করে এক দৃষ্টি চেয়ে থাকলে রিকশা একই দিক দিয়েই যাবে। এত কষ্ট করে উকি দিয়ে দেখার মানে হয় না। প্রিয়র বোকামিতে ভীষণ হাসি পাচ্ছে ওর, তবুও তা চেপে বলল, চল হেঁটে যাই। প্রিয় হাল ছেড়ে সায় দিয়ে প্রতি উত্তর করল, চল তাহলে। দুজনে কয়েক পা ফেলে সম্মুখে এগিয়ে যেতেই পিছন থেকে রিকশার টিং টিং আওয়াজে পরবর্তী কদম থমকে গেল মুহূর্তেই। শ্রেয়া বাড়ানো পাটা পিছিয়ে এনে ঘাড় ফিরিয়ে চাইল। এক অর্ধবয়স্ক চাচা লাল লাল দাঁত দেখিয়ে মনের সুখে প্যাডেল ঘুরিয়ে এদিকেই আসছে। তৎক্ষণাৎ প্রিয় ব্যস্ত হাতে রিকশা থামানোর জন্য ইশারা করলো। থেমে গেল রিকশা। চাচা হাসি মুখে বলে উঠলেন, আম্মারা যাইবেন? হ্যাঁ চাচা। উঠা পড়েন। প্রিয় রিকশায় উঠে দু অধর প্রশস্ত করে প্রশ্ন করল, চাচা মনে হয় অনেক খুশি। নিমিষে রিকশাওয়ালা চাচা ঘাড় ঘুরিয়ে চাইলেন। পূর্ণবার সামনে দৃষ্টি নিক্ষেপ করে ধরা গলায় বললেন, মনের দুঃখে হাসি পায় আম্মা। শ্রেয়া প্রিয় থতমত খেয়ে যায় তৎক্ষণিক। একটা মানুষের জীবনে ঠিক কতটা কষ্ট থাকলে এমনটা বলা যায়? শ্রেয়া ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচা? কি হয় নাই আম্মা, মাইয়াটার লাইগা শরীরটা পুড়ে। বিয়া দিলাম 1 বছর হইল। জামাইটা পাগল আছিল, গরিব মানুষ, বিয়া দিয়া ফেলাইছি। কাইলকে হুনি জামাইরে পায় না। পাগলের কি ঠিক ঠিকানা আছে? চইলা গেছে কই জানি। শ্রেয়ার অন্তঃকরণে দূর হতে একটা তীর এসে বিধে আকস্মিক। শিরা উপশিরায় কাঁপুনি ছুটে যায়। দেহটা অচল হয়ে পড়ে যেতে নেয় রিকশা থেকে। সঙ্গে সঙ্গে প্রিয় সামলে নেয়। ভয়ার্ত বিচলিত স্বরে বলতে থাকে, কি হলো শ্রেয়া, শরীর খারাপ লাগছে তোর? শ্রেয়া জবাব দিতে বরাবরই ব্যর্থ হলো। অভ্যন্তরে চলা যুদ্ধ বাহ্যিকভাবে প্রকাশ করতে চাইছে না সে। আজও তো প্রিয়কে বলা হয়নি 3 বছর আগে সেই সত্যিটা। বলতে চায় না ও, চায় না ওই ধোঁকা মনে রাখতে। না চাইলেও মনের কোণে যেন কেউ ঘাপটি মেরে বসে আছে অদৃশ্য হয়ে। প্রতিনিয়ত চিৎকার করে জানায় সেই অচেনা কেউ, আমি কারো অর্ধাঙ্গিনী শ্রেয়া, সেই সাথে স্বার্থপর একটা মেয়ে তুমি। শরীরটা ঝাড়া দিয়ে উঠল তার। প্রিয় ফিরে যেতে চাইলে তাতে ঘোর আপত্তি জানায়। ক্লাসের প্রায় অর্ধেক সময় অতিক্রম হয়ে গিয়েছে। শ্রেয়া ও প্রিয় দৌড়ে এলো। কোনো মতেই আজ ক্লাস মিস করা যাবে না। গত কয়েকদিন ধরে মিস হচ্ছে। সামনে পরীক্ষা। রিটেকের ঝামেলা পোহাতে সম্মতি নেই দুজনের মধ্যে কারোই। তাই দুজনেই ক্লাসের সামনে এসে উপস্থিত হলো। এখন যেই স্যারের ক্লাস তিনি আগে থেকেই বলে দিয়েছেন কেউ লেট আসলেও যেন পিছনের দরজা দিয়ে নীরবে নিঃশব্দে প্রবেশ করে। অনুমতি ও নির্দেশনা থাকায় শ্রেয়া ও প্রিয় ঢুকতে গেল। তখনই হুড়মুড় করে শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো বাকরুদ্ধ ঝাঁঝালো কাট কাট কণ্ঠস্বর, হে স্টপ দেয়ার, ডোন্ট ট্রাই টু গেট ইনসাইড। কারো রোষপূর্ণ কণ্ঠে দুজনে ভয় পেল না, দেহ কাঁপল না। আপাতত দুজনের মুখশ্রীতে কিঞ্চিত বিস্ময়। এটা ভেবে তাদের বুড়ো স্যারের কণ্ঠে এত তেজ এলো কেমন করে? এত ধারালো? তড়িৎ গতিতে সামনে তাকালো শ্রেয়া। সেই সাথে চেহারা দৃশ্যমান হয় আকাশচুম্বী অবকাতা। এ যেন অবিশ্বাস্য। সকালে যার সঙ্গে কোমরে বেঁধে ঝগড়া করলো সেই কিনা ওদের লেকচারার। কেমনে, কি করে সম্ভব? শ্রেয়ার মাথা ঘুরছে। দুজনেই বাইরে দাঁড়িয়ে থাকুন, ক্লাসের শব্দে। শক্ত গলায় আদেশ প্রদান করে লোকটা আবারও অন্যান্য স্টুডেন্টদের সাথে কথা বলতে লাগলেন। প্রিয় ও শ্রেয়া দাঁড়িয়ে রইল। স্থির দাঁড়িয়ে থাকলো ক্লাসের সমাপ্তি টানা পর্যন্ত। কিন্তু প্রিয় যেন ফুরফুরে মেজাজে আছে।
তন্মধ্যে ক্লাস শেষ করে বেরিয়ে নতুন লেকচারের ওদের দিকে এগিয়ে আসে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, নাম? প্রিয় তরতর করে ব্যগ্র কণ্ঠে প্রত্যুত্তর করল, ও শ্রেয়সী, আমি প্রিয়। আপনাকে ওনার নাম জিজ্ঞেস করেছি। বিরক্ত মিশ্রিত স্বরে বলে উঠল, না স্যার। ক্লাসে যান, ফার্দার ক্লাসে লেট করে আসবেন না। পুনরায় আদেশ পেয়ে দুজনে হাঁপ ছেড়ে যেতে নিলে আবারও ডেকে ওঠে লোকটা। মিস্টার ইউশি। কণ্ঠটা বড্ড গাঢ় শোনালো। হৃদযন্ত্র ক্ষীণ সময়ের জন্য স্পন্দনের মাত্রা বাড়িয়ে দেয়। প্রিয়র কাছ থেকে সরে এসে শ্রেয়া আনত স্বরে বলে, জি স্যার। লক্ষ্মী মেয়ে হবেন, বেয়াদবি ছেড়ে ভবিষ্যতে কাজে আসবে, বুঝেছেন? বিস্ফোরিত নয়নে তাকালো শ্রেয়া। দিব্যি ঠাহর করতে পারে সকালের ঘটনার রেশ ধরেই এই বাক্যের উৎপত্তি। মাথা নাড়ালো ও মুখে আওড়ালো, গুড। স্মিত হেসে ছোট্ট এই শব্দটি উচ্চারণ করে চলে গেল লোকটা। নিস্তব্ধ রেখে যায় শ্রেয়াকে। প্রিয় পাশে এসে দাঁড়িয়ে বলল, নতুন লেকচারারের নাম জানিস শ্রেয়া? শ্রেয়া আনমনে মিহিস্বরে বলল, আমি কোত্থেকে জানবো? সূর্য চৌধুরী। পৃথিবীতে কি এক নামের একটা মানুষই হয়? নাম এক হতে পারে, তবে মানুষ ভিন্ন ভিন্ন, কখনো এক হয় না। কি করে সম্ভব? যমজ ভাই কিংবা বোনদেরও তো এক নাম হয় না। তেমনি সূর্য চৌধুরী নামটা ওই ব্যক্তির না কেবল, আরো অনেকেরই হতে পারে। তাই নামটা শুনে তাকে নিজের স্বামী মনে করাটা বোকামো শ্রেয়া, চরম বোকামো। তিনি তো পাগল ছিলেন, আর ইনি তোর ইউনিভার্সিটি লেকচারার। স্যার উনি, কারোর সঙ্গে কাউকে গুলিয়ে ফেলার মতো মূর্খতা তুই করিস না। তোর পাশের ফ্ল্যাটের তুর্য লেকচারার, উনি কোনো কালেই এমন পেশায় ছিলেন না। তোর জানা মতে তিনি বাবার বিজনেস সামলাতেন। এটাই তো বলেছিলেন মাদার বিয়ের আগের রাতে। শান্ত হ, অস্থির মনটা শীতল কর শ্রেয়া। আপন মনে এসব বিড়বিড় করে বিছানায় ধপ করে বসে পড়ল শ্রেয়া। ভালো লাগছে না, কিছুতেই মিলছে না স্বস্তি। সূর্য চৌধুরী নামটা অভ্যন্তরে এলোমেলো করে দিয়েছে, শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। 3 বছর পূর্বের বিয়ের আগের দিনের স্মৃতি হতে সবকিছু চক্ষুদয় স্পষ্ট, স্বচ্ছ কাচের ন্যায় ভেসে উঠছে। ঠিক 3 বছর পূর্বে এতিমখানার বড় কদম গাছটার নিচে বসে সবার সঙ্গে আড্ডায় মত্ত ছিল শ্রেয়া। তখন ওই জাহানারা খাতুন এলেন। সকলে তাকে দেখে নিশ্চুপ স্থবির হয়ে পড়লেন। এতিমখানার সবাই ওনাকে ভয় পায় তা না, সম্মান করে খুব, ভালোবেসে মাদার বলে সম্বোধন করে তাকে। মাদার সকলের মাঝ থেকে শ্রেয়াকে ডেকে নিয়ে আসলেন একান্তে। সবার উৎসুক চাহনি তখন শ্রেয়াতেই নিবদ্ধ। কেউ কেউ আন্দাজ করে ফেলল কি বলবে তাকে, ভেবেই ছোটদের মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। বর্তমানে এতিমখানার বয়সে সবচেয়ে বড় বলতে শ্রেয়া ও মাদার কিছুদূর যেতেই সবার মধ্যে আলোচনা শুরু হয়ে যায় উক্ত বিষয়ে। হাঁটার এক পর্যায়ে মাদার থামলেন এতিমখানার পিছনে খনন করা বড় পুকুর পাড়ের কাছটায়। এত সময় কণ্ঠটা ভরাট শোনালেও মোলায়েম করলেন এই মুহূর্তে। তুই তো জানিস এখানকার নিয়ম অনুযায়ী 18 বছর হলে, স্বাবলম্বী হলে নিজের রাস্তা নিজেই মাপতে হয়। শ্রেয়ার মনটা কেঁদে উঠল, গলা ধরে এলো, কণ্ঠে কম্পনের ছাপ। জানি মাদার, আমি কি আর এখানে থাকতে পারবো না? চলে যেতে হবে। প্রকট অসহায়ত্ব মেয়েটার কণ্ঠে। মাদার অতি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন, যেতে হবে তোকে। কোথায় যাবি? এতিমখানাটা আমার মালিকানায় হলে আমি তোকে সত্যি রেখে দিতাম, তবে তোর কর্মস্থলের একটা সুযোগ করে দিব। শ্রেয়া মাথা দুলিয়ে বলে, সমস্যা নেই মাদার, এত বড় পৃথিবীতে নিশ্চিত কোথাও না কোথাও ঠাঁই হবে আমার, যেমন করে বাবা মায়ের মৃত্যুর পর এখানে জায়গা পেয়েছিলাম। জাহানারা খাতুন কিয়ৎ পরিমাণ ভাবলেন, ইতস্তত করে বলে উঠলেন, তোর জন্য একটা প্রস্তাব এসেছে। কেমন প্রস্তাব মাদার? শ্রেয়ার চমকিত স্বর। এই এতিমখানার মালিক চৌধুরী পরিবার, এটা জানিস তো? হ্যাঁ জানি। কয়েকদিন আগে ফাতেমা চৌধুরী এলেন না, বয়স্ক মহিলাটা? সেদিন তোকে বেশ চোখে লাগে ওনার। পরের দিন ফোন দিয়ে জানেন উনি চৌধুরী বাড়ির পুত্রবধূ রূপে নিয়ে যেতে চান, ওনার নাতি বউ হিসেবে। তুই কি বলিস? এটা তোর জীবনের ব্যাপার, তাই তোর মর্জি প্রাধান্য পাবে। শ্রেয়া তৎক্ষণাৎ কিছু বলতে সক্ষম হলো না। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোতে নেমে গেল। চৌধুরী বাড়ি সম্পর্কে ব্যাপক শুনেছে এই ইতিমখানায়, রোজই চর্চা হয় তাদের। স্বনামধন্য পরিবার, এই পরিবারে বউ হয়ে যাওয়া, তাও একটা পরিবারহীন এতিম মেয়ের জন্য খুবই অদ্ভুত।
আশ্চর্যজনক। শ্রেয়া শঙ্কিত নয়নে চাইল মাদারের দিকে। মাদার ওর নজর যেন পড়ে নিলেন। তুই ভাবছিস ছেলেকে দেখিসনি? এত বড় বাড়ির বিয়ে হবে কিভাবে? কি, ছেলেটাকে আমি দেখেছি প্রায় 2 বছর আগে। ফাতেমা চৌধুরীর সাথে এসেছিলেন এখানে। খুব ভালো। এখন সিদ্ধান্ত তোর উপর। শ্রেয়া সময় নিল না, অনতি বিলম্বে লাজুক স্বরে জানালো, আমার জন্য যেটা ভালো হবে সেটাই করবেন মাদার, আমি রাজি। কেউ যদি জিজ্ঞেস করতো এতিমদের জীবনে কিসের অভাব, তাহলে শ্রেয়া নির্দ্বিধায় বলতো, ভালোবাসার অভাব। একটা পরিবার কারো ভালোবাসা পাওয়ার জন্য বছরের পর বছর বেকুল শ্রেয়া। মাদারের এই প্রস্তাব যেন ওর খাখা করা হৃদয়স্থলে হিমের স্পর্শ মাখিয়ে দিল। স্বপ্ন দেখতে আরম্ভ করে শ্রেয়া, ভালোবাসা পাওয়ার স্বপ্ন। কারো অন্তরের অধিবাসী হওয়ার শত কল্পনা জল্পনার সূচনা করে বসে। চৌধুরী বাড়ি থেকে ফাতেমা ও ত্রিহা চৌধুরী এসে পরদিন ওই আংটি পরিয়ে দিয়ে যায়। বলে যায় আগামীকাল গোধূলি শেষে বিয়ে হবে। সেই রাতটা নির্ঘুম কাটে শ্রেয়ার। ভাবতে থাকে সারা জীবনের জন্য যেই মানুষটার বক্ষে বসবাস করবে সে ঠিক কেমন হবে। লজ্জায় মুখ ফুড়ে কাউকে বলতে অবধি পারেনি। মানুষটাকে এক পলক দেখার ইচ্ছে প্রকাশ করতে গেলেই বুকে দ্রিম দ্রিম করে শব্দ হয়। রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যেত, মাথাটা ঝিমঝিম করে উঠত। মাত্র 2 দিনে প্রেম হয়, অনুরাগ জাগে হৃদয়ে। হয়তো নয়তো কেন শ্রেয়া অচেনা অদেখা অজানা মানুষটাকে স্বামী ভেবে মন দিয়ে বসল। শুধু 2 দিন। এই 2 দিনে শ্রেয়ার হৃদয়ের রাস্তায় হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি অনুভূতিরা চলাচলে ব্যস্ত। সমস্ত অনুভূতি মিলে মন সাপটে বরংবার লিখছিল তুর্য নামটা। হ্যাঁ, শ্রেয়া মাদারের মুখে শুনেছে ওর হবু স্বামীর নাম তুর্য চৌধুরী। ব্যাস, এখানেই জানাশোনার সীমারেখা টেনেছিল। আর জিজ্ঞেস করেনি কিছুই। লজ্জায় যে অতীব আড়ষ্ট ছিল মেয়েটা। কথা মতো পরের দিন মাগরিবের নামাজের পর মুহূর্তে বিয়ের আয়োজন শুরু হয়। বিশেষ কিছু নয়, এতিমখানার মানুষদের জন্য বিভিন্ন পদের খাবারের আয়োজন ও শীতে সাদাভাবে বিয়ে। চৌধুরী পরিবারের সব মানুষ আসেনি। বিয়ের দিন ফাতেমা চৌধুরী, আয়ুষী এবং ত্রিহা চৌধুরী এসেছিলেন। সাথে এসেছিলেন সেই কাঙ্ক্ষিত মানুষটা, কিন্তু শ্রেয়া তাকে দেখেনি। কেউ কেউ বলল কবুল বলেই নাকি তুর্য চলে গিয়েছে। বউ রেখে কবুল বলে চলে গেল। না দেখলো বউয়ের চেহারা, আর না এলো নিজের সম্মুখে। এসব ভেবে প্রচণ্ড খটকা জাগে শ্রেয়ার মনে। অভিলাষ হয় মাদারকে জিজ্ঞেস করার, কিন্তু পরক্ষণেই ভাবে চৌধুরী বাড়িতে তো দেখা হবে তার স্বামীর সঙ্গে। মিনিট খানেকের মধ্যেই আবারও সহস্র আশা বনে। ক্রমাগত কলিং বেলের আওয়াজ কর্ণে পৌঁছাতেই পুরনো স্মৃতিচারণ হতে ঝক্কি খেয়ে বেরিয়ে এলো শ্রেয়া। এমন সময় কলিং বেল কে বাজাচ্ছে? বুয়া না তো? প্রিয় গোসলে গিয়েছে, তাই শ্রেয়া দরজা খোলার জন্য উঠে এলো। ধীর গতিতে হেঁটে এসে দরজা মিলতেই চোখ ছানা পড়া ওর। কোটর ছেড়ে বেরিয়ে আসবার উপক্রম। অপর পাশের মানুষটারও একই রকম দশা। দুজনেই অবাকতার সমুদ্রে ডুবো। অপর পাশের মানুষটার এর চেয়েও বেশি কিছু অনুভূত হলো কি না তাতে সন্দিহান শ্রেয়া। তবে ওর বক্ষ হৃদস্পন্দ ক্রিয়া বন্ধ হবার জোগাড়। পুনরায় ওই তুর্যের কথা মাথা চারা দিয়ে উঠল। তুর্য এতক্ষণ চমকপ্রদ দৃষ্টিতে চেয়ে থাকলেও এখন দৃষ্টি স্বাভাবিক করল। উজ্জ্বল ফর্সা চেহারায় জ্যোতি খেলে গেল তার। ঠোঁটের কোণে সুপ্ত হাসি নিয়ে বলল, তুমি আর আমি দেখি একই ঘাটের মাঝি। শ্রেয়ার মুখ হা হয়ে গেল। সোজা প্রশ্ন ওর। মানে? তুর্য হাত দিয়ে নিজের ফ্ল্যাটটা দেখিয়ে বলে, এই যে পাশাপাশি থাকি দুজনে। শ্রেয়ার কপালে ভাঁজ পড়ল। আগ্রহহীন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আপনি এখানে কেন স্যার? তুর্য ক্লান্ত নিঃশ্বাস ছাড়ল। অতঃপর লঘু স্বরে বলল, আদা হবে? একটু হলেই চলবে। আমি কি আদা ব্যাপারী? শ্রেয়ার উল্টো প্রশ্ন। মনে মনে ভীষণ রাগ আছে ওর তুর্যর প্রতি। তোটা নির্মম নির্দয় এই লোকটা, পুরোটা ক্লাস বাইরে দাঁড় করিয়ে রাখলো আজ। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছিল। সেই জেদটাই ব্যক্ত করে ক্লান্ত হলো এখন। তুর্যর চোখ লাল হয়ে এলো রাগের দাপটে। কত বড় বেয়াদব মেয়ে, স্যারের সাথে এমন ব্যবহার। তাছাড়া প্রতিবেশী কিছু চাইলে এমন করে কেউ? ক্রোধান্বিত চাহনি নিক্ষেপ করে দৈবত বলে উঠল, না, তুমি আদা ব্যাপারী হতে যাবে কেন? তুমি বেয়াদবের ওস্তাদ, বেয়াদব মেয়ে। কথাটা বলে হনহন করে নিজের ফ্ল্যাটে চলে গেল তুর্য। শ্রেয়া ভয়ার্ত চোখে নিষ্পলক চেয়ে রইল।
এত ঝাঁজ, এখন মনে হচ্ছে ভুল করে ফেললো ও। এমন করা ঠিক হয়নি। দৌড়ে গিয়ে কিচেনের রুম থেকে কয়েকটা আদা নিয়ে এলো। সময়ের কি পরিহাস! এতক্ষণ তুর্য ছিল ওর দুয়ারে, এখন ও সম্মানিত লেকচারার সাহেবের দরজার অভিমুখে দাঁড়িয়ে। একবার কলিং বেল চাপলো, খুলল না। দ্বিতীয়বার চাপতে নিলে দরজা মেলে গেল। তুর্য গলায় তোয়ালে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে, নির্বিকার অভিব্যক্তি তার, যেন শ্রেয়াকে দেখে চমকায়নি। দুর্বোধ্য হেসে বলে, আদা দিতে এসেছেন আদা ব্যাপারী? আসুন ভেতরে আসুন। শ্রেয়া ভরকালো, স্তব্ধ হয়ে গেল। সতর্ক দৃষ্টি মেলে ভেতরে উকি দিতে চাইল। না, যাবে না। এই লোক কেমন করে বুঝলো ও আদা দিতে এসছে? তোমার হাতে আদা দেখে বুঝেছি। মনে মনে কষ্ট করে এত গবেষণার প্রয়োজন নেই। তো কত গ্রাম আদা এনেছেন? বেশি দরকার না হলে নিতাম না। পরিমাণটাও বলে দাও, পেমেন্ট করে দেব। শ্রেয়ার মনে হচ্ছে কেউ ওর মাথায় হাতুড়ি দ্বারা আঘাত করেছে। মস্তিষ্ক অচল হয়ে পড়েছে। কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে বলল, পেমেন্ট? তুর্যর নির্লস জবাব, কখনো শুনুনি শব্দটা? শ্রেয়া থমকালো। কিছু সেকেন্ডের স্তব্ধতা কাটিয়ে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, কেন শুনবো না? আর আদা নিয়ে এসেছি বলে আপনার ভাব বেড়ে গিয়েছে? ভাব বেড়েছে এটা বুঝতে পেরে যে আমার সঙ্গে দুর্ব্যবহারের কারণে তোমার পরীক্ষার খাতায় নাম্বার কমতে পারে, সেই ভয়ে আদা নিয়ে দৌড়ে এলে। কি আপনি ভাবলেন কি করে? আর নাম্বার কাটা থ্রেড দিচ্ছেন আপনি? আপনি খুব খারাপ, জঘন্য একজন শিক্ষক। তুর্য বাঁকা হেসে 2 পা এগিয়ে আসলো। হতবাক হয়ে যায় শ্রেয়া। হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। শরীর হেলিয়ে একটুখানি পিছিয়ে যেতেই তুর্য ঝুঁকে এলো। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে ফেলল শ্রেয়া। তুর্য ওর ভয় মিশ্রিত মুখশ্রীতে দৃষ্টি বুলিয়ে হাতের আদাগুলো নিয়ে গলা ঝেড়ে বলল, ধন্যবাদ মিস। এতটুকু বলে থেমে গেল। জিজ্ঞেস করল, মিস আর মিসেস? শ্রেয়া উত্তরে নীরব থেকে কয়েক পলক চাইল। শব্দহীন দৌড়ে চলে গেল নিজের ফ্ল্যাটে। তুর্য এক হাতে মাথার চুল টেনে আনন্দপূর্ণ মেজাজে ঘরে ঢুকল। অত্যন্ত শান্তি লাগছে এখন মেয়েটাকে বিব্রত করতে পেরে। তখন দরজার সামনে সুযোগ পেয়ে মেয়েটা যাচ্ছে তাই ব্যবহার করলো। এবার বুঝবে তুর্য চৌধুরী কি জিনিস এবং কত ধানে কত চাল। বসার ঘরে ফোন বেজে চলেছে লাগাতার। তুর্য চাটা নামিয়ে ছেঁকে কাপে ঢেলে নিল। মাথা ব্যথাটা তীব্র বেড়ে গিয়েছিল। 1 কাপ রং চা দরকার ছিল খুব। নতুন আশায় সব ধরনের মশলা কেনা হয়নি। চা বানাতে গিয়ে দেখলো আদা নেই। আদা কুচিবিহীন রং চায়ের স্বাদ যেন পানসে তার নিকট। চায়ের কাপে 1 চুমুক বসিয়ে বসার ঘরে এলো। অনবরত বাজতে থাকা মোবাইলটা হাতে তুলে কলটা রিসিভ করলো। স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, বলো আয়ুষ। কি করছিস ভাই? কখন থেকে কল করে যাচ্ছি। বড় চাচিও নাকি ফোন দিয়েছে, না পেয়ে আমাকে বলল ট্রাই করতে। তুর্য মোবাইল চেক করে দেখে মা নামে সেভ নাম্বারটা থেকে 5টা কল এসেছে। চা বানাচ্ছিলাম। তোর একা একা কষ্ট হচ্ছে না ভাই? একটা বুয়া রেখে দিস, রান্না বান্না করে যাবে। তৎক্ষণাৎ তুর্য তাচ্ছিল্যের সহিত বলে উঠল, বউ থেকেও আমি একা, নিজেকে ব্যাচেলর দাবি করতে হয়। স্ট্রেঞ্জ না আয়ুষ? অপর পাশ থেকে একটা শব্দও এলো না আর। মানুষটা হয়তো কিছু সময়ের জন্য থমকে গিয়েছে। তা বুঝতে পেরে তুর্য রাশভারী গলায় বলল, কিভাবে জেনেছে অবাক হচ্ছিস? তোরা কি ভেবেছিলি আমার কাছে লুকিয়ে সব যাবে? হ্যাঁ, আমার বউ কোথায় আয়ুষ? কে সে? কেন লুকিয়েছিস আমার কাছ থেকে? আমি বিবাহিত, আমার পাগল হওয়ার সুযোগ নিলি তোরা। তুর্যর কণ্ঠস্বর বদলে গেল, ক্রোধ স্পষ্ট। নিমিষে 2 নেত্র রক্তিম হয়ে উঠেছে তার। এসব তোকে কে বলেছে? আমরা কেন সুযোগ নিতে যাব বল? ভুল বুঝছিস তুই। পুরো পরিবার তোকে ঠিক কতটা ভালোবাসে এটা তোর অজানা নয় ভাই। আয়ুষের কাপা কাপা কণ্ঠ কটাক্ষ করে তুর্য বলে উঠল, তাহলে তুই বলছিস বিয়েটা মিথ্যে? আমি মিথ্যে শুনেছি? এসব কে বলেছে তোকে? আয়ুষের চিন্তাগ্রস্ত স্বর। তুর্যর অধর কার্নিশ জুড়ে বাঁকা হাসি। নির্লস ভঙ্গিতে বলল, তোর কি এখনো আমাকে চেনা বাকি আছে? যে তুর্য জীবনের এক একটা হিসাব সঠিক রাখে, সে তার জীবনের অনেকগুলো বছর অজ্ঞাত ভারসাম্যহীন কাটিয়েছে। সে অবস্থায় সে কি করেছে কিংবা জীবনে কি ঘটে গেছে তার খবর জানবে না? জানতে চেষ্টা করবে না বিন্দুমাত্র? মস্তিষ্ক থেকে কয়েকটা বছরের স্মৃতি মুছে গিয়েছে, কিন্তু আমার স্বভাব চরিত্র পাল্টে যায়নি। কোনো খবর জানা আমার কাছে খুব বড় কিছু ব্যাপার না। তাই সবাই লুকিয়ে রেখে বেশ ভালো অভিনয় করেছিস।
সবার অভিব্যক্তি এমন যেন আমার জীবনের কিছুই পরিবর্তন হয়নি। ধোকায় রাখলি আমাকে। সত্যি কোনোদিন গোপন থাকে না আয়ুষ। কেন আনলি তোরা আমার জীবনে আরও একটা স্বার্থপর? আয়ুষ সূক্ষ্ম ব্যথা অনুভব করল, ক্ষীণ স্বরে আওড়ালো, সবাই অহমিকা নয় ভাই। সময় মানুষের জীবনের মোড় পাল্টে দেয়, পরিস্থিতি পদক্ষেপ ফেলতে বাধ্য করে। কখনো কখনো 7 রংধনুর রঙের মতন জীবন রঙিন করতে চাইলেও সেই সাদামাটা শুভ্র থেকে যায়। সবই সময়ের খেল। নয়তো একটাবার ভেবে দেখ, যেই অহমিকা একদিন তোর হৃদয় ক্ষত বিক্ষত করেছিল, সেই মেয়ে আজ তোর ক্ষতে মলম লাগিয়েছে, সুস্থ করে তুলেছে তোকে। সবাইকে স্বার্থপর ভাবিস না, এক পাল্লায়ও মাপিস না। স্বামী পাগল বলেই তো মেয়েটা পালিয়ে গিয়েছিল, তাই না? হয়তো কারণটা ভিন্ন। তুর্য ম্লান হাসল, চায়ের কাপটা রেখে সোফায় গা এলিয়ে বলে, ভিন্ন নয়। মেয়েটা বড়লোক বাড়ির ছেলে শুনে বিয়েতে রাজি হয়েছিল। যেই না জানলো স্বামী পাগল, পালিয়ে চলে গেল। সুন্দর হাজবেন্ড চাচ্ছিল। পাগলের সাথে স্যাক্রিফাইস করে সংসার করার মতন মেয়ে আদৌ আছে? পৃথিবীর সবাই নিজের স্বার্থ বুঝে। এ ধর, মা আমাকে এত চোখে হারায়, কিন্তু কেন? এখানে আমার মায়েরও স্বার্থ নিহিত, ভালোবাসার স্বার্থ। তেমনই অহমিকাও, ওই মেয়েটাও নিজের স্বার্থ বুঝেছে। মেয়েটা পাগলের সঙ্গে থেকে ধুকে ধুকে মরতে চায়নি। আর অহমিকার ফিরে আসা, ও শুধু মানসিক রোগীর ডাক্তার হিসেবে আমার চিকিৎসা করেছে। এখন আমাদের প্রতি কনসার্ন। এসব কেবল আমাকে পাওয়ার জন্য। ভালোবাসেনি কখনো আমাকে। বাসলে ছেড়ে যাওয়াটা কঠিন হতো, অন্যমুখ হতে তার বিবেকে বাধ্য। এখন যখন নদীতে তরি ডুবেছে, আমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করছে। আমি ওর করুণা নিইনি। আমার জানা মতে আমার ট্রিটমেন্টের জন্য ফুল পেমেন্ট করা হয়েছে ওকে। অ্যান্ড ফার্দার ওই মেয়ের নাম মুখে নেবি না। এতটুকু বলে তুর্য চুপ হয়ে গেল। সুঠাম দেহখানি সোজা করে সামনের দিকে অল্প ঝুঁকে বসল। ফকফকা সাদা মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর স্বরে বলে উঠল, এখন আমি জাস্ট আমার বউকে চাই। সংসার করবো না। যে মেয়ে নিজ স্বার্থে পালিয়ে গিয়েছিল, তার সাথে আমার সংসার হবে না। মনে মনে ঘৃণা জন্মেছে তার প্রতি। তা ভালোবাসায় কনভার্ট হওয়ার নো চান্স। শুধু চিনে রাখতে চাই, দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হার। তুই ওকে দেখেছিস না? চিনিস নিশ্চয়ই। আয়ুষ কি বলবে ভেবে পাচ্ছে না। কল্পনাও আসেনি তুর্য এত জলদি বিয়ের কথাটা জেনে যাবে। আয়ুষ লুকিয়েছে, তার কারণ আছে। তাছাড়া মেহরিমা চৌধুরী বাড়ির সবাইকে বলে দিয়েছে বিয়ের কথাটা যেন চিরতরে মন মস্তিষ্ক থেকে মুছে ফেলে সবাই। বিয়ে নামক বিষয়টা কখনো তুর্যের কান অবধি না পৌঁছে তাতে কড়া আদেশ জারি করেছেন। তাহলে কেমন করে জানলো? কে বলল? তুর্য সুস্থ মস্তিষ্কে থাকলে শ্রেয়সীর মতো মেয়েকে কখনো বিয়ে করতো না। মেহরিমা চৌধুরীও চায়নি শ্রেয়সীকে পুত্রবধূ করে আনতে। শুধুমাত্র ফাতেমা চৌধুরীর চাপে পড়ে এমনটা হয়েছে। এখন স্বয়ং ফাতেমা চৌধুরীও শ্রেয়ার নামটা পর্যন্ত শুনতে চায় না। যেখানে মেয়েটাকে সকলে ঘৃণা করে, কি লাভ তাকে অতীতের কাঠগড়ায় টেনে এনে আবারও কষ্ট দিতে? আয়ুষ চায় না শ্রেয়সী কষ্ট পাক। বিয়েটাতে ঘোর অমত ছিল ওর। কোনো এক সময় এই মেয়েই কেড়েছিল তার রাতের ঘুম। তৎপরে কিছুদিন ভেবে চিনতে সেই ভালো লাগার অনুভূতি মাটি চাপা দিয়ে দেয়। শ্রেয়ার সুখী জীবন চায় সে। জল ভরা চক্ষু অবলোকন করতে চায় না কোনো কালেই। আবার ভাইয়ের সুন্দর জীবনও তার প্রত্যাশা। এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে। এতে হয়তো কারো কারো চক্ষুশূল হবেও, তবুও যেই সিদ্ধান্ত নিয়েছে তাতেই অটল থাকবে। তুর্যকে আর অপেক্ষা করালো না। ক্রমাগত অস্থির কণ্ঠে বলে উঠল, আমি জানি না ভাই, ওই মেয়ের ব্যাপারে কিছুই জানি না। এক কথায় কে কাকে মনে রাখে। আমার মেমোরাইজিং এত ভালো নয় যে একবার দেখেই তোর বইয়ের চেহারা সারা জীবন চোখের পাতায় ভাসমান থাকবে। ভার্সিটি থেকে এসেছি, খুবই টায়ার্ড, রাখছি। এক প্রকার কথা কাটিয়ে ফোন রেখে দিল আয়ুষ। তুর্য মোবাইলের স্ক্রিনে চেয়ে থাকলো কিয়ৎক্ষণ। কয়েক সেকেন্ড কল লিস্টে ঢুকে একটা নাম্বার ডায়াল করলো। রিসিভ হতেই সোজাসাপটা প্রশ্ন তার, মাদার ইনফরমেশন নিয়েছেন? দিতে বাধ্য স্যার, আপনাদের এতিমখানা। তবে তুর্যর মুখভঙ্গির পরিবর্তন ঘটল। কপালে বলিরেখার ভাঁজ স্পষ্ট। বিরক্ত প্রকাশ করে বলল, তবে মেয়েটার ব্যাপারে যা তথ্য সংরক্ষণ করা রাখা ছিল সব আপনার মা মানে মেহেরিমা ম্যাম নষ্ট করে ফেলেছেন। হোয়াট? মা কেন এমন করলো?
জাহানারা খাতুন মানে মাদার নেই, উনি সব জানবে না। মাদার গত হয়েছেন বছর ফুরিয়ে এসেছে স্যার, তবে মেয়েটার একটা ছবি পেয়েছি। ছবিটা ছোটবেলার, বয়স 8-9 হবে তখনকার। এছাড়া আর কাউকে কিছু জিজ্ঞেস করিনি। নতুন যেই মাদার এসেছেন তিনি সঠিক তথ্য দিতে পারছেন না। আপনার বলা হুমায়রা নামেই খোঁজ করছি। আপনি বললে এতিমখানার অন্য লোক কিংবা বাচ্চাদের জিজ্ঞেস করে দেখি। তার আর প্রয়োজন নেই, ছবিটা সেন্ড করো, ঢাকায় গিয়ে বাকিটা দেখবো আমি। অনেক হিসাব নিকাশ রয়ে গেল সবার সাথে। বাই। ফোনটা কাটতেই মেসেজ টিউন বেজে ওঠে। দ্রুত হাত চালিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো তুর্য। চক্ষু আড়শিতে ভেসে উঠল একটা বাচ্চা মেয়ের মুখশ্রী, মাথায় তালগাছ। ছোটবেলায় এক ঝুঁটি কেকলেই সেটা তালগাছ বলে অভিহিত করে তুর্য। আয়ুষীকে কত জ্বালিয়েছে বলতো। তোর মাথায় তাল গাছ উঠেছে। মেয়েটা তখন কেঁদে কেঁদে সব ভাসিয়ে দিতে উদ্যত হতো। তুর্যের বুকে এসে জড়িয়ে ধরে বলতো, ভাই এসব বলো না, আমার দুঃখ লাগে। বোনকে আজ বড্ড দেখতে ইচ্ছে করছে তুর্যর। বড় হয়ে আয়ুষী একদম নিশ্চুপ স্বভাবের হয়ে গিয়েছে, প্রয়োজন ব্যতীত কথাই বলে না। তুর্য ছবিটা বড় করে চোখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, মনের পাতায় আঁকলো। ভীষণ চেনা চেনা লাগছে ওর। আরেকটু গভীর চোখে চাইতেই মুগ্ধটা ফুটে উঠল নেত্রদয়ে। মস্তিষ্কের বিরোধিতা করে মনকে জিতিয়ে দিল কিঞ্চিত সময়ের জন্য। আনমনে বলে উঠল, আমার পিচ্ছি বউ, অনেক কাঠখড় পোড়াতে হবে দেখছি। আপনাকে এক পলক দেখার নিমিত্তে পাগল বলে ছেড়ে চলে গেলেন। একটু থেকে সঙ্গ দেওয়ার নিষেধাজ্ঞা ছিল বুঝি? অ্যাপার্টমেন্টের ছাদে হইচই, তীব্র প্রকটভাবে গানের শব্দ কর্ণকুহরে হনহন করে ঢুকছে। শ্রেয়া কতক্ষণ কপালে হাত রেখে বসে রইল। গত 2 দিন ধরে তার জীবনটা আবার এলোমেলো, অবিন্যস্ত, কিছুই ভালো হচ্ছে না। ওই তুর্য লেকচারার আসার পরে মনে হচ্ছে তিক্ততা বিষাদ শব্দগুলো কেবল ওর জন্যই প্রযোজ্য। আজও লোকটা ওকে ক্লাসে অপমান করেছে, মুখের ওপর ঝামটা মেরে দিয়েছে একদম। একটা বিক্রিয়া লিখতেই তো ভুল করেছিল, সে কি তিক্ত বান মেরেছে। পুরো ক্লাসের সামনে নিজের চিরাচরিত গম্ভীর স্বরে বলল, বিক্রিয়া গুলে খাবেন, নয়তো কেমিস্ট্রি নিয়ে পড়া ছেড়ে দিন। একটু একটু ভুল হতেই পারে, এরকম আর সহ্য করতেই পারে না যেন। শ্রেয়া দেখ, তোর জন্য লাল শাড়ি এনেছি, ঝটপট রেডি হব, নয়তো রিয়া আবার এসে ডেকে যাবে। তুই কি চাস বেচারি নিচের হলুদ ফেলে তোকে ডাকতে আসুক? শ্রেয়া অসহায় দৃষ্টিতে তাকালো। প্রিয়র হাতে লাল শাড়ি দেখে ভিতরে জ্বলে উঠল। শাড়ি? 3 বছর আগে যে শাড়ি পরেছিল সেটাই ছিল শেষ পরা। বধূ বেশে টকটকে লাল শাড়িতেই তো প্রতীক্ষায় ছিল মানুষটার। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে শ্রেয়ার, ধরা কণ্ঠে বলল, আমি যাব না প্রিয়, তুই যা। সন্দিহান দৃষ্টিতে চেয়ে রইল প্রিয়। জহুরির ন্যায় পরখ করে বলল, কি হয়েছে শ্রেয়া? এত বছর ধরে এখানে আছি, রিয়ার সাথে কত আড্ডা দিয়েছি, এখন যদি না যাই ওর খারাপ লাগবে। একটাবার দেখা দিয়ে আয়, আর অবশ্যই শাড়ি পরে সবাই সুন্দর করে সেজেগুজে যাবে, তুইও যাবি, ব্যাস। আপত্তি করল না আর শ্রেয়া। শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। নিমিষে ফর্সা মুখে লালের আভা ছড়িয়ে পড়ে, বাধাহীন ঝরতে থাকে অশ্রুকণা। কি হতো সেদিন মেহরিমা চৌধুরী ওকে ফিরিয়ে নিলে? ভুল কি মানুষের হয় না? ও তো চেয়েছিল ফিরে যেতে, নিজের অনুভূতিদের ঠুনকো হতে দিতে চায়নি। বিধ্বস্ত চেহারায় দাঁড়িয়েছিল পুনর্বার চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে, কিন্তু ফিরিয়ে দিল ওকে সেই বাড়ির কর্ত্রী। শক্ত কণ্ঠে বলেছিলেন, যে মেয়ে আমার ছেলেকে ফেলে একবারে চলে গিয়েছে তুচ্ছ করে, তার পদধূলি এই বাড়িতে কখনো পড়তে দিব না আমি। শ্রেয়া দরজায় তালা লাগিয়ে সিঁড়ির কাছে এলো। শাড়ি পরে হাঁটতে অভ্যস্ত নয় ও। সেই কবে পড়েছিল। প্রিয় ওকে আসতে বলে ছাদে চলে গিয়েছে। ওখানেই গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে ইতিমধ্যে। রাত তো আর কম হয়নি। যখন ঘর হতে বেরিয়ে আসছিল তখনই আখিদয়ে আটকায় ঘড়ির কাঁটা 10-এর ঘরে। তন্মধ্যে একবার রিয়ার ছোট ভাই মিহান এসে ডেকে গিয়েছে। শ্রেয়া আর দেরি করল না, দ্রুত পায়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো ও। 2-1 সিঁড়ি পেরোতেই আকস্মিক শাড়িতে পা বেজিয়ে দেহ হেলে গেল পিছনের দিকে। ভয়ে অঙ্গ প্রত্যঙ্গ কাটা দিয়ে উঠল তাৎক্ষণিক। কণ্ঠ রোধ হয়ে এলো। তখনই ওর ভয়ের মাত্রা কমিয়ে দুটো বলিষ্ঠ পেশিবহুল হাত কোমর জড়িয়ে ধরে। বুকের অতি
নিকটস্থে টেনে নেয় সমগ্র কায়া। ভারী গাঢ় নিঃশ্বাস অবলীলায় ছুঁয়ে দিচ্ছে শ্রেয়ার গাল, ঘাড়। নিঃশ্বাসের গভীর ছোঁয়ার হৃদস্পন্দন চক্রাকারে বৃদ্ধি পেয়ে যায়। কেঁপে কেঁপে উঠে অজ্ঞাত ব্যক্তির স্পর্শে সমস্ত দেহ মন। জাগতিক চিন্তা দুশ্চিন্তা ভুলে গিয়ে শ্রেয়া পড়ে থাকে উন্মুক্ত কোমরে বন্দি দুহাতের মালিকের প্রশস্ত শক্তপোক্ত বক্ষে। ভেতর বাহির উভয় দিক হতেই এই মুহূর্তে প্রচণ্ড ভীত সে। নিমিষেই ওর সকল ভয় কল্পনা বিলুপ্ত করে দিয়ে ওকে টেনে হিঁচড়ে বাস্তবে নিয়ে এলো বুকে ঠাঁই দেওয়া লোকটার বিরক্তিকর কণ্ঠস্বর। শ্রবণ গ্রন্থির অত্যন্ত নিকটে মুখ এনে মানুষটা বলে উঠল, এত তর্ক করতে পারো অথচ শাড়ি পরে হাঁটতে পারো না? মাগুরার একটা প্রবাদ আছে, হয় দেখে চোপা নয় দেখে খোপা। তোমার তো দেখি দুটোই আছে। এত গুণবতী রূপে গুণে চোপায়, তাহলে শাড়ি পরে হাঁটতে গিয়ে উষ্টা খাও কেন? কোমরে আবদ্ধ হাতের মালিকের ফিচেল ব্যঙ্গাত্মক স্বর শ্রেয়ার কানে ঝাঝা করে উঠল। অপমান, পরিহাসের কটূক্তি। শ্রেয়া তৎক্ষণাৎ মানুষটার হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঝিমঝিম করে ওঠে সমস্ত গা অঙ্গ প্রত্যঙ্গ। পিছু ফিরতেই দেখে সেই মানুষ, সেই চাহনি। তীক্ষ্ণ তুখর দৃষ্টিপাত করে রেখেছে, ঠোঁটের কোণে হাসির রেখা। তাগড়া শরীরে জড়িয়ে রেখেছে সবুজ রঙা পাঞ্জাবি। শ্রেয়ার ইচ্ছে হলো কপাল চাপড়াতে। কেন কেন ঘুরে ফিরে সকল দুর্দশায় এই লোকটাই কেন হাজির হয়ে যায়? যখনই আসে তখনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, আর লোকটাও সুযোগ পেয়ে লুফে নেয়। অতঃপর শুরু করে উপহাসের বাক্য। শ্রেয়া তর্কে জড়াতে চায় না, তাই এক সাইডে দাঁড়িয়ে বলতে চাইল, দেখুন। ওকে বলতে না দিয়ে তুর্য পাঞ্জাবির হাতা গুটিয়ে বলে উঠল, দেখেছি, লাল ব্লাউজ লাল শাড়ি পরেছেন, নট ব্যাড। তবে আপনাকে আরও গাঢ় দৃষ্টিতে দেখার নিষেধাজ্ঞা আছে আমার। পরে বউ জানলে রাগ করবে। নেক্সট টাইম সাবধানে থাকবেন, নয়তো কোমর ভেঙে বিছানায় পড়ে থাকার প্রস্তুতিটা অগ্রিম নিয়ে রাখবেন। বউ? শ্রেয়া আহাম্মক বনে গেল। প্রবল আগ্রহ ধরে রেখে জিজ্ঞেস করল, আপনার বউ আছে? তুর্য সবে শীতে এক পা দিয়েছিল, পাশ ফিরে নাচেও প্রতিউত্তর করে, মনের বউ। মনে মনে আমার একটা বউ আছে। কি অদ্ভুত কথাবার্তা। শ্রেয়ার মনে হচ্ছে এই সুদর্শন পুরুষ আস্ত বড় একটা পাগল। একে তো নিজে জেসে সাহায্য করে, আবার উল্টোপাল্টা কথা বলে, মেজাজ দেখায়। রকচটা স্বভাবের এমন পাগল খুব কম দেখেছে শ্রেয়া। কিন্তু স্পর্শ, শ্রেয়ার পুরো শরীরে শিহরণ জাগিয়ে তুলেছে মানুষটার ছোঁয়া। ঘৃণাও হচ্ছে অন্য কারো হওয়া সত্ত্বেও কেন পর পুরুষের স্পর্শ গায়ে মাখ বেশে। অনাকাঙ্ক্ষিত বলেই মেনে নিল। তুর্য চলে যেতে নিলে ডেকে উঠল আবারও। উদ্দেশ্য তুর্যর দৃষ্টিকে নিজেকে সঠিক প্রমাণ করা। স্যার? তুর্য এবার চরম বিরক্ত হলো। ঘুরে দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ চোখে চাইল শ্রেয়সীর পানে। তখনও শ্রেয়া দেয়ালের এক পাশে সেটে দাঁড়িয়ে আছে স্থির। তুর্য ভ্রুক্ষেপহীন হয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে যেতে গিয়েও সরল না। পুনরায় মেয়েটার দিকে তাকালো, গাঢ় দৃষ্টি একরাশ বিস্ময়। বলল, কি বলবে? ধন্যবাদ? লাগবে না। বারবার ডেকে বিরক্ত করবে না একদম। কথাটা তীরের মতন গিয়ে বিঁধল শ্রেয়ার বক্ষস্থলে, অন্তরে। ও কি বিরক্ত করছিল? কারো কটুকথা ধমক সহ্য হয় না ওর। রাগে জেদে প্রতিবাদ করে বলল, ধন্যবাদ দিতাম, তার আগে এটাও বলতাম আমি ইচ্ছে করে শাড়িতে পা বেজিয়ে পড়িনি। শাড়ি সামলাতে জানি না আমি। 8 বছর বয়সে নিজের জীবন সামনে নিতে জেনেছি, শাড়ি আর কি। শুধু অভ্যস্ত নই বলে একটু একটু বিপাকে পড়তে হয়। তাছাড়া বিপদ তো আর বলে কয়ে আসে না। তাড়াহুড়ে পড়ে যেতে নিয়েছিলাম। শুধু শুধু সকল সত্যতা যাচাইবিহীন কাউকে তিরস্কার করবেন না। কথাগুলো বলে এক মুহূর্ত স্থির রইল না শ্রেয়া। গলা প্রচণ্ড কাঁপছিল। তুর্য নির্নিমেষ চেয়ে থাকলো ওর যাওয়ার দিকে। স্পষ্ট দেখেছে সে মেয়েটার অশ্রু সিক্ত আখিদয়, পল্লব শুয়ে যাওয়া এক ফোঁটা নোনটা জল। তুর্য এত মাথা ঘামালো না। পাঞ্জাবির পকেট হতে মোবাইল বের করে গ্যালারিতে প্রবেশ করে। সেই ছোট্ট মেয়েটার পিক সামনে এনে ভ্রু উঁচিয়ে বলল, আপনিও কি এভাবে কাঁদেন? মেয়েটার কান্নারও তো মুখটা বেশ মোহনীয় ছিল। খারাপ মনে কিংবা মুগ্ধ হয়ে বলিনি। নর্মালি মানুষ যেটাকে চোখের দেখায় সুন্দর বলে সেভাবেই বললাম। যদি তুমি এমন করে কাঁদো, বিশ্বাস করো চেয়ে চেয়ে আমার চোখ ঝলসে যাবে, তবুও এর অন্ত হবে না। ভালোবাসি না তোমাকে স্বার্থপর মেয়ে। তবে আমার একটা বউ আছে শুনেই
হৃদয় টান অনুভব করি। কেন এলে একটুখানি সময়ের জন্য আমার অন্ধকারাচ্ছন্ন জীবনে? খুবই ধারালো অস্ত্র তুমি মেয়ে, অদৃশ্য থেকেও আমার বুকে আঘাত করতে খুবই দক্ষ। ছাদে মানুষের সমাগম, গানের উচ্চ আওয়াজ, একপাশে বিশাল বড় করে স্টেজ করা হয়েছে। এই বিল্ডিংয়ের ছাদটা বেশ বড়সড়। আজ যার গায়ে হলুদ সে হলো বিল্ডিংয়ের মালিকের একমাত্র মেয়ে। ছেলেও আছে দুজন, তবে মেয়ে একজনই। শ্রেয়া তেমন কাউকে চেনে না, সব বাড়িওয়ালার আত্মীয় স্বজন। প্রিয়কে খুঁজতে বরংবার চারপাশে তা চাইতেই চোখ পড়ে মেয়েটা একপাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে, হয়তো আয়ুষের সাথে। মানুষের ভিড়ে আর চেনা কাউকে না পেয়ে একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল শ্রেয়া। স্টেজের দিকে চক্ষুজোড়া নিক্ষেপ করতেই দেখলো রিয়া লজ্জামাখা চেহারা নিয়ে বসে আছে হলুদের সাজে। কয়েকটা মেয়ে ওকে ঘিরে ধরে রেখেছে, ফিসফিস করে কি যেন বলছে আর লজ্জায় জড়সড় হয়ে পড়ছে ও। শ্রেয়ার বুকটা কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। ঠাওর করে ফেলল রিয়ার মনের অবস্থা, ভাবনা চিন্তা। ঠিক একদিন ও এমন পরিস্থিতিতে ছিল, মনে ছিল শত শত স্বপ্ন অনুভূতি। নিমিষেই শ্রেয়ার ফর্সা মুখে বিষাদের ছায়া নেমে আসে, অষ্টদ্বয় নড়ে উঠল ক্ষীণ। আমার অনুভূতিদের আগলে রাখার মানুষটার দেখা মিলেও মিলল না। তুর্য সামনে দিয়ে যাচ্ছিল। শ্রেয়ার বিশদ মিশ্রিত আক্ষেপের স্বর উচ্চ আওয়াজেও তার কর্ণগোচর হতে বাধাপ্রাপ্ত হয়নি। থামল সে। শ্রেয়া নত মস্তকে দাঁড়িয়ে। তুর্যর মনে হচ্ছে মেয়েটার অনেক কষ্ট, কিন্তু কিসের? দিব্যি ভালোই তো ঘুরছে ফিরছে পড়ছে, ছাত্রী হিসেবেও মন্দ নয়। তাহলে মেয়েটা হুটহাট এমন নিশ্চুপ হয়ে যায় কেন? চোখে মুখে কষ্টের ছাপ প্রতীয়মান হয়। প্রেম ঘটিত সমস্যা নেই তো? হতে পারে, নিশ্চয়ই প্রেমিকের কাছে ছ্যাঁকা খেয়েছে। তুর্য আর দাঁড়ালো না। অন্য কাউকে মায়া দেখিয়ে লাভ নেই। এখন ওর মূল লক্ষ্য বউকে খুঁজে বের করা। সেই মেয়ের মুখশ্রীটা কিছু সময়, একবারের জন্য হলেও চোখের পাতায় চিরতরে বন্দি করা। শ্রেয়া তপ্ত একটা নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকালো। প্রিয় ও রিয়ার আম্মু হাসি মুখে ওর দিকেই এগিয়ে আছে। প্রকৃতি যেহেতু স্বাভাবিক ও অনুকূলে, তাহলে সে কেন নিজের মুখ কৃষ্ণ আধারে ঢেকে রাখবে? ঠোঁট ছাড়িয়ে হাসল, সূক্ষ্ম মুগ্ধময় হাসি। ওর সেই হাসির দিকে চেয়ে কারো নজর আটকে গেল এক লহমায়। শ্রেয়া, এখানে কি করছো? চলো, রিয়া শ্বশুরবাড়ির লোক এসেছে, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, নতুন কুটুমদের সাথে, কিন্তু তুমি রয়ে গেলে। রিয়ার আম্মুর ব্যবহার অত্যাধিক ভালো, অনেক সুন্দর করে কথা বলেন। বিল্ডিংয়ের সবার সঙ্গে অতিশয় সখ্যতা ওনার। কে বলবেন নি এত বড় একটা অ্যাপার্টমেন্টের মালিকের বউ। কোনো কিছুতেই অহংকার নেই। শ্রেয়া বিনয়ী স্বরে বলে উঠল, চলুন আন্টি। সবার সাথে পরিচয় করিয়ে দিল শ্রেয়া ও প্রিয়কে রিয়ার মা। রিয়ার শ্বশুরবাড়ির লোক বেশ প্রভাবশালী। আচ্ছা, শুনেছে এখানকার একজন কাউন্সিলের ছেলে রিয়ার হবু জামাই। বরপক্ষের একজন মহিলা তুর্যকে দেখিয়ে জিজ্ঞেস করল, এই ছেলেটা কে? তুর্য চেয়ারে বসে মোবাইলে মগ্ন হয়েছিল। মিশু নামের একটা মেয়ে বার কতক ওর সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে। প্রথমে একটু কথা বললেও মেয়েটা সাবলীল কণ্ঠ ছেড়ে কেমন উদ্ভট কথা বলতে শুরু করলো। তাই যথাসাধ্য চেষ্টা চালালো তুর্য এড়িয়ে যাওয়ার। পাত্তা না পেয়ে মেয়েটা ওর পাশের চেয়ারে বসে পড়লো ধপ করে। সাথে সাথেই তুর্য উঠে দাঁড়ালো। মেয়েটাকে ঠাটিয়ে চড় মারতে পারলে ভিতরে যেই অগ্নিশিখার উৎপত্তি হয়েছে তা নিভে যেত। এত বেহায়া নাসরবান্দা সে দেখেনি। না, এখানে আর থাকা যাবে না। থাকলেই এই মেয়েকে ছাদ থেকে ফেলে দিতে হাত কাঁপবে না তার। তুর্যকে এদিকে আসতে দেখে রিয়ার আম্মু অধর প্রশস্ত করে জানালো, উনি আমাদের নতুন ভাড়াটিয়া, পেশার ভার্সিটি লেকচারার। ততক্ষণে তুর্য এসে দাঁড়িয়েছে। মস্তিষ্কের রাগ তরতর করে বেড়ে চললেও কণ্ঠস্বর নরম নম্র। আন্টি, আমি চলে যাচ্ছি, কিছু মনে করবেন না, মাথা ব্যথা করছে। রিয়ার আম্মু তড়িঘড়ি করে বলে, একটু থাকলে হয় না বাবা, সবাই তো এলে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তুর্যর। তবুও ভদ্রতা বজায় রেখে মাথা নেড়ে বলল, আচ্ছা তাহলে আর একটু থাকি আন্টি। বরপক্ষের সেই মহিলাটা খুশি হলেন যেন। নিজের মেয়েকে ডেকে আনলেন। তুর্য শ্রেয়া পিরু সুস্থির দৃষ্টিতে চাইল। শ্রেয়ার মনে হচ্ছে মহিলাটা তার একটু বেশি আগ্রহ তুর্যর প্রতি। আর চোখে তীর রেখা নজরে তাকালো ওর তুর্যের দিকে। সহসা ধরাস করে কেঁপে উঠল হৃদযন্ত্র।
থরথর করে তরঙ্গ খেলে শরীরের ভাঁজে ভাঁজে। চোরা দৃষ্টি যে ওকে চোর সাব্যস্ত করবে ভাবতেই পারেনি। তুর্যের চোখে চোখ আটকে গিয়েছে। তড়িৎ গতিতে অন্যদিকে ফিরে তাকালো ও গম্ভীর মুখ। লোকটা কি ভাবছে ওকে? কেন চাইতে গেল? ভদ্র মহিলা গলা খাকারি দিয়ে বলে উঠলেন, আমার মেয়ে মিশু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। জি, চিনি আপনার মেয়েকে। আমি যে ডিপার্টমেন্টে কর্মরত সেখানেই পড়ছে। তুর্যর নির্লিপ্ত জবাব। তা তুমি কি বিয়ে নিয়ে ভাবছো বাবা? মানে ভাবির কাছ থেকে শুনলাম তুমি এখানে সিঙ্গেল থাকো, তোমার পরিবার থাকে ঢাকায়, একজন সঙ্গী হলে ভালো হয় না? মহিলার মধুর বাক্য বুঝতে সময় ব্যয় হয়নি শ্রেয়া ও প্রিয়র অভয়ের। শ্রেয়ার রীতিমতো হাসি পাচ্ছে। শেষে কিনা রকচটা ছায়ার বিয়ের প্রস্তাব পেতে যাচ্ছে। ওর সেই হাসির পানে তুর্যর তির্যক নজরে চেয়ে দৃষ্টি ফিরিয়ে সম্মুখে নিবদ্ধ করল। আকস্মিক বলে বসল, আমি একদম পিওর বিবাহিত আন্টি। এটুকু শুনে থমকে গেল সবাই। হতভম্ব নির্বাক। শ্রেয়া হকচকালো, বিমূরতায় বাঘারাসে। সত্যি বিবাহিত? মা ও মেয়ের মুখ কালো মেঘে নেমে এসেছে। এক্সকিউজ মি বলেই জায়গা ছাড়ে তুর্য ছাদের এক কর্নারে এসে দাঁড়ায়। প্রিয় শ্রেয়াকে টেনে এনে সেখানে উপস্থিত হলো। আমতা আমতা করে ডাকলো, স্যার। তুর্য কোনো রকম ভনিতা ছাড়াই কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, ভার্সিটিতে আমি তোমার স্যার, বাইরে আমি তোমার জন্য ভাই। প্রিয় ভাই ডাকটা ভুলে গিয়েছো নাকি? নিস্তব্ধ শ্রেয়া অবিশ্বাস্য চোখে তাকালো একবার প্রিয়র দিকে, তো আরেকবার তুর্যর গম্ভীর মাখা চেহারায়। প্রিয় ও তুর্যর কথোপকথন ওর বোধগম্য হচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা। তবে এতটুকু বুঝতে পারছে দুজন পূর্ব পরিচিত। তাহলে প্রিয় কেন বলেনি আগে? বড্ড অভিমান হলো শ্রেয়ার। চলে যেতে নিল, প্রিয় হাত চেপে ধরল। তা তুর্যর দৃষ্টি এড়িয়ে যায়নি। ভুরু কুঁচকে প্রশ্ন করে, এনিথিং রং মিস আর মিসেস শ্রেয়া? প্রিয় দ্বিরুক্তি করে বলল, মিস আর মিসেস। তুর্য স্বভাবসুলভ কণ্ঠে বলে উঠল, ম্যারিড নাকি আনম্যারিড জানি না তো, তাই। ভাইয়াও। হাত চেপে বাধা দিল শ্রেয়া। তুর্য সকচিত নয়ন তাক করে বলে, কি হলো? শ্রেয়া ভরকে গেল। উত্তরে বলল, কিছু না স্যার। তুমি প্রিয়র সাথে থাকো? মাথা নাড়ল শ্রেয়া, অর্থাৎ হ্যাঁ। তুর্য এ মুহূর্তে সম্মুখে দাঁড়ানো লাল টুকটুকে শাড়ি পরিধান করা মেয়েটার সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ জন্মাচ্ছে। প্রিয়র কাছ থেকে জেনেছে শ্রেয়া আর সে বেস্ট ফ্রেন্ড। প্রথমে তুর্য জানতো না ওদের পাশের ফ্ল্যাটের শ্রেয়া থাকে, শুধু জানতো প্রিয় থাকে। তাই সেদিন প্রিয়র বাসায় শ্রেয়াকে দেখে চমকে গিয়েছিল। তুর্য নিজেদের নীরবতা কাটিয়ে দৈবাত প্রশ্ন করে, তোমার বাড়ি কোথায় শ্রেয়া? এত সময় অবধি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও এহেন প্রশ্নে শ্রেয়ার মাথা নত হয়ে গেল। যখনই কেউ এই প্রশ্নটা করে মনে হয় মরে গেলে কাউকে বলতে হবে না জীবনের চরম সত্যটা। তবুও সত্য তো সত্যই। শ্রেয়া চায় না নিজের পরিচয় লুকাতে। নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলে উঠল, আমার বাড়ি নেই স্যার, আমি এতিম। পা ভেঙে আসতে শুরু করলো বুঝি। শাড়ি আঁকড়ে ধরে ছুটে চলে গেল শ্রেয়া। দাঁড়ানোর মতো শক্তি হয়তো অবশিষ্ট রইল না মেয়েটার মন দেহে। প্রিয় ও চলে গেল ওর পিছু পিছু। তুর্য খানিকটা ব্যথিত হলো মেয়েটার বেদনা মিশ্রিত স্বরে। তবে খুবই ক্ষীণ সময়ের জন্য তার স্থায়িত্ব থাকেনি বেশিক্ষণ। তুর্য ভাইয়া আয়ুষের ভাই, তাছাড়া ওনাকে আমি ছোট থেকেই চিনি। তোর জানার বাহিরে নয় এটা। বাবাও আয়ুষের আব্বু খুবই ভালো বন্ধু। সেখান থেকেই ওই বাড়ির মানুষজনদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বিয়ের প্রস্তাবটাও আয়ুষের বাবা দেয়। তুর্য ভাইয়াকে লেকচারার হিসেবে দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি জানতাম না উনিই আমাদের পাশের ফ্ল্যাটের সেই লেকচারার। পরে আয়ুষকে জিজ্ঞেস করায় জানতে পারি। তারপর কথা হয়। উনি বেশ গম্ভীর রকচটা স্বভাবের ছোট থেকেই। আয়ুষের থেকে অনেক জেনেছি ওনার ব্যাপারে। চাকরিরত স্থানে পরিবারের গল্প কিংবা ভাব এসব ওনার পছন্দ না। কেউ অপরাধ করলে ছাড় দেন না, সে ব্যাপারে অনেক স্ট্রিক্ট তিনি। প্রফেশনের বাহিরে ওনার ব্যবহার ততটা খারাপ নয়। আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম, তুই কেন নিজেকে এতিম বলতে গেলি শ্রেয়া? আমি আব্বু আম্মু কেউ হয় না তোর? এত বছরেও আমাদের আপন করতে পারলি না। তুই না থাকলে আমার মাথার উপর ছাদ থাকতো না। তাই বলে এই না যে আমি এতিম, এই শব্দটা আমার জীবন থেকে মুছে যাবে। প্রিয়, সত্যি কথা বলতে কিসের শরম?
শ্রেয়ার ধারালো কণ্ঠ শুনে প্রিয় হাল ছেড়ে রুম ত্যাগ করল। বিছানায় চুপটি মেরে বসেছিল শ্রেয়া। হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। প্রিয়র প্রতি অভিমান সরে গিয়েছে, কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে আবারও সকল কষ্ট, না পাওয়ার অতৃপ্ততা। সব কিছু কঠিন কেন তার জীবনে? সহজলভ্য হতে পারল না। এভাবেই দুঃখে দুঃখে মরণকাল বুঝি ঘনিয়ে আসবে। আজও লেকচারার তুর্য চৌধুরী ক্লাসটা হবে না, একজন দপ্তরি এসে জানিয়ে গেলেন। গত 3 দিন ধরে এটাই শুনেছে শ্রেয়া। সেই রাতের পর তুর্যকে প্রিয় ও সে দেখেনি কেউ। হুট করে মানুষটা গায়েব হয়ে গেল, সেই সাথে দরজায় ঝুলিয়ে যায় বড় একটা লোহার তালা। রাস্তায় হাঁটতে হাঁটতে শ্রেয়া মিনমিন করে, কোথায় উধাও হলেন স্যার?